আমরা যা খাই তাই আমাদের শরীরে লাগবে, এটা অনেক প্রাচীন কথা। যেমন ধরেন, আমি যদি ভাত বেশি করে খাই আমার ওজন বাড়বে। ওজন বাড়লে কী হবে? আমার শরীরের কাজ করার যে ক্ষমতা ধীরে ধীরে হ্রাস পাবে, এক ধরনের অবসাদ আমাকে পেয়ে বসবে। তাহলে আমার কী করতে হবে? ভাত কমিয়ে খেতে হবে। যদি আমি ভাত অর্থাৎ শর্করা জাতীয় খাবার কমিয়ে খাই, ভাত ছাড়াও শর্করার মধ্যে আছে চিনি, গুড়, রুটি, বিস্কিট, যদি কমিয়ে খাই, একদম বাদ দেওয়ার কথা আমি বলছি না, বলছি কমিয়ে খাওয়া মানে পরিমিত খাবার। একটা মানুষের চলাফেরা করার জন্য যেটুকু শর্করা দরকার ঠিক সেই পরিমাণ শর্করা যদি আমরা খাই, তাহলে আমরা হৃদরোগ থেকে বাঁচতে পারবো, ডায়াবেটিস থেকে বাঁচতে পারবো। তারপর কতগুলি জিনিস আছে, তামাকজাত দ্রব্যাদি, সাদা, গুল, খৈনি, এসব খেলেও হয় কি, হার্টের চারিপাশে বড় বড় যে রক্তনালীগুলি থাকে তার মধ্যে এক ধরনের সংকোচন তৈরি হয়। সেই সংকোচনের মাধ্যমে হার্ট অ্যাটাক হয়। যদি ওইগুলি বর্জন করতে পারি তাহলে আমাদের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেক দূর কমে যাবে। সঙ্গে সঙ্গে আমাদের রক্তনালীর অন্যান্য রোগ, যেটা পায়ে হয়, ব্রেনে হয়, চোখে হয়, লিভারে হয়, প্লিয়ায় হয়, পেটের নাড়িভুঁড়িতে হয়, সবগুলির আশঙ্কা অনেকখানি কমে যাবে। তারপর আসেন লবণের কথা। লবণ অত্যন্ত প্রয়োজনীয়। লবণ না খেলে কোনো কিছুই স্বাদ লাগে না, কিন্তু এই স্বাদটুকু বাড়ানোর জন্য যদি আমরা লবণের পরিমাণ এতই বাড়িয়ে দিই যে সে লবণই আমাদের কাল হয়ে উঠতে পারে। যেমন যখন আমরা কোনো পরিমাণ লবণ ধারণ করি, তখন সে 10 অণু পরিমাণ জল সঞ্চয় করে শরীরে। তার এক্সট্রা যে জল বা পানি, সেটা হার্ট হ্যান্ডেল করে, কিডনি হ্যান্ডেল করে। ফলে অতিরিক্ত পরিমাণ জলকে হ্যান্ডেল করতে গিয়ে হার্ট দুর্বল হয়ে পড়ে এবং এক ধরনের রোগ হয়, এটাকে আমরা বলি হার্ট ফেলিউর। আরেক ধরনের সহজ রোগ, কমন রোগ, এটাকে বলি উচ্চ রক্তচাপ, হাইপার টেনশন ডেভেলপ করে। তৃতীয় যে রোগটা ডেভেলপ করতে পারে বেশি পরিমাণ লবণ খেলে, সেটা হলো গায়ে পায়ে পানি চলে আসে, জল সঞ্চয় হয়, গায়ে পানি আসা, পায়ে পানি আসা। তারপরের কথা হচ্ছে যে আমরা বাইরে থেকে যে খাবার খাই তার মধ্যে কি এমন আছে যা হৃদরোগ করতে পারে? 1 নম্বর জিনিস হচ্ছে রঞ্জক পদার্থ প্রয়োগ। অনেক আছে কালারফুল জিলেপি খায়, এটাও কিন্তু আমাদের হৃদরোগ করতে পারে, ক্যান্সার করতে পারে। তারপর যদি বাসি ভেজাল জিনিস খাই, তাও করতে পারে। তাহলে এগুলি বর্জন করতে হবে। তাহলে আমরা খাবোটা কি? এই প্রশ্নটা তখন আমাদের সামনে এসে দাঁড়াবে। কারণ আমি বলছি আপনি শর্করা কমিয়ে খান, বলছি বাইরে খোলা জিনিস খাবেন না, অপরিচ্ছন্ন খাবার খাবেন না, রং দেওয়া জিনিস খাবেন না, খাবোটা কি? শুধু এটা না, আমরা আরেকটা জিনিস কম খেতে বলি, বাদ দিতে বলি না, সেটা হচ্ছে অতিরিক্ত পরিমাণ প্রোটিন বা আমিষ খাওয়া। অতিরিক্ত পরিমাণ প্রোটিন বা আমিষ খেলে শরীরে ইউরিক অ্যাসিড বলে একটা জিনিস তৈরি হয়। সেই ইউরিক অ্যাসিড দেখা যাচ্ছে উচ্চ রক্তচাপ, হৃদরোগ এবং কিডনি রোগ তৈরি করে। মহা ঝামেলার ব্যাপার। তাহলে তো প্রোটিনও অতিরিক্ত খাওয়া যাবে না। তাহলে মুদ্রা কথা দাঁড়ালো সবই আমি খেতে পারবো, তবে পরিমিত খাবো। তবে খুব ভালো হয় যদি খাওয়াটা একটু বিজ্ঞানসম্মত হয়। কিভাবে হয়? আজকাল আমরা বলে থাকি আপনি খাবেন লো কার্ব ডায়েট, অর্থাৎ স্বল্প পরিমাণ শর্করা। তারপরে আমরা বলি কি আপনি ভেজিটেবল খাবেন এবং ফ্রুটস খাবেন প্রতিদিন। কীরকম ভেজিটেবল খাবেন, কীরকম ফ্রুটস খাবেন? ফ্রুটসটা অবশ্যই দেশীয় হওয়া উচিত এবং সে ফ্রুটস এবং ভেজিটেবল মিলিয়ে যদি 5 পদের হয় তাহলে সবচেয়ে ভালো হয়। তাহলে 5 পদের ফ্রুটস প্রতিদিন 500 গ্রাম যদি আমরা খাই, তাহলে আমরা হৃদরোগ, ব্রেন অ্যাটাক, এমনকি ক্যান্সার থেকেও বাঁচতে পারি। এরপরে একটা কথা চলে আসে যে অধিক আঁশ সমৃদ্ধ খাবার, যেমন ধর লাউয়ের ডগা, কুমড়ার ডগা, বিভিন্ন রকম শাক, পুঁই শাক, সবগুলির মধ্যে প্রচুর পরিমাণে আঁশ থাকে। আঁশ সমৃদ্ধ খাবার খেলে শরীরে অনেকগুলি লাভ হয়। কী লাভ হয়? 1 নম্বর কথা, আঁশ সহজেই শরীরের মধ্যে মিশে যায় না। যেহেতু মিশে যায় না, সে বেড়ে যাবে। যখন সে বেড়ে যাবে তখন আরও কিছু উপকার করে বেড়ে যাবে। সে শরীরে কোলেস্টেরলটা অ্যাবজর্ব হতে দেয় না।
যেহেতু শোষণ হতে দেয় না, কোলেস্ট্রল লেভেলটা ঠিক রাখে। আর দেখা গেছে বিভিন্ন গবেষণায় যারা আঁশ সমৃদ্ধ খাবার খায় তাদের পায়ে কোথায় ক্যান্সার হয় না। তারপরে আরেকটা জিনিস আমরা দেখতে পেয়েছি, হাঁটাটা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। যদি আপনি প্রতিদিন নিয়ম করে হাঁটেন এবং সে হাঁটাটা যদি 45 মিনিট হয়, তাহলে আপনার হৃদরোগের ঝুঁকি কমে গেল। এখন হাঁটবেন কোন সময়? আমরা পছন্দ করি সবচেয়ে ভালো হয় যদি বিকেলবেলায় 45 মিনিট প্রতিদিন হাঁটতে পারেন। প্রতিদিন মানে সপ্তাহে 7 দিন হলে খুবই ভালো। যদি না পারেন 5 দিন কমসে কম হাঁটার অভ্যাস করুন। যদি কোনো কারণে বৃষ্টির দিন, বন্যা, ঝড়, প্লাবন, তখন কখন হাঁটবেন? হ্যাঁ, তখন আমরা বলি যে আপনি আপনার বাড়ির সিঁড়ি বেয়ে 15 মিনিটে আপ ডাউন করুন, তাও হবে। এখন একজন বললেন যে আমার অফিসে তো থাকতে হয় 8টা থেকে রাত 8টা পর্যন্ত, আমি কখন হাঁটবো? সেক্ষেত্রে আপনি করতে পারেন কি, অফিসের মধ্যে ফাঁকে ফাঁকে করে হাঁটবেন। হাঁটারও একটা নিয়ম আছে, কতক্ষণ আপনি হাঁটবেন, কিভাবে হাঁটবেন। হাঁটার জন্য আমরা খুব পছন্দ করি 5 থেকে 6 কিলোমিটার পার আওয়ার এই গতিতে হাঁটা, অর্থাৎ একটু দ্রুত গতিতে হাঁটা। দৌড়াবেন না, দ্রুত গতিতে হাঁটা আর দৌড়ানো কিন্তু এক জিনিস না। আপনি যদি দ্রুত গতিতে হাঁটেন তাহলে হবে কি, শরীরের বাজে কোলেস্টেরল যেটাকে বলি আমরা এলডিএল সেটা কমে যাবে, আর ভালো কোলেস্টেরল যেটাকে বলি আমরা এইচডিএল সেটা বেড়ে যাবে। ভালো কোলেস্টেরল বেড়ে গেলে এটা আমব্রেলা ছাতা হিসেবে কাজ করে, তখন হৃদরোগ বা ব্রেন অ্যাটাক থেকে আপনাকে সে রক্ষা করে। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়ার লোকজনের মধ্যে ট্রাইগ্লিসারাইড বলে একটা কোলেস্টেরল পাওয়া যায়, যে কোলেস্টেরলটা পয়দা হয় বা সৃষ্টি হয় ভাতের থেকে, চিনি থেকে, রুটি থেকে, ওইসব থেকে। তো এখন কথা হচ্ছে যে আপনি বলতে পারেন যে আমি তাহলে চর্বি খাবো কোত্থেকে, তেল নেব কোত্থেকে। তেলের ব্যাপারে আমাদের পরিষ্কার কথা যে তেল আমরা 2টা জায়গার থেকে নিতে পারি, কিন্তু কোনটা আমরা গ্রহণ করবো? একটা হতে পারে প্রাণীজ চর্বি, আর একটা হতে পারে উদ্ভিজ্জ চর্বি। আমরা অবশ্যই উদ্ভিজ্জ তেলটা নেব। উদ্ভিজ্জ তেলের মধ্যে বেস্ট ওয়ান, সবচেয়ে ভালো হচ্ছে অলিভ অয়েল, তারপরে সানফ্লাওয়ার, তারপরে হচ্ছে গিয়ে আপনার সয়াবিন, তারপরে হচ্ছে মাস্টার্ড বা সরিষার তেল, ওগুলি। আর অন্যান্য চর্বি যেগুলি যত কম খাওয়া যায় ততই ভালো, খেতে হলে পরিমিত খাবো। আর সব সময় একটা কথা মনে রাখবো, আমরা যাই খাই না কেন এটাকে আমাদের বার্ন করে ফেলতে হবে, শরীরে জমতে দেওয়া যাবে না। এবং আমরা বলি যে আজকাল বলি ডায়াবেটিক ডায়েট বলে পৃথিবীতে কোনো কিছু নাই। একটা নর্মাল লোকের বেঁচে থাকার জন্য যেটুকু পরিমাণ খাদ্য গ্রহণ করা দরকার, এইটুকু একজন ডায়াবেটিক রোগীকে আমরা বলি আপনার এটুকু খেতে হবে, উনি সেটুকুই গ্রহণ করেন। ফলে ন্যূনতমভাবে একটা লোক বাঁচার জন্য যে ডায়েট খায় এটাকে আমরা বলি তথাকথিত ডায়াবেটিক ডায়েট, অর্থাৎ একটা নর্মাল লোকেরই সেই ডায়েটটা খাওয়া বাঞ্ছনীয়। আরেকটা জিনিস, ধূমপান বর্জন করতে হবে। ধূমপান বিভিন্নভাবে হার্ট, ব্রেন, কিডনি, লাং এবং ফুসফুসের অনেক ক্ষতি করে। ধন্যবাদ।